বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক তামিম ইকবালের। সাভারের হাসপাতালে পড়ানো হলো রিং, আছেন সিসিইউতে। নয়টায় টস করার পরে ভাই ফিল্ডিংয়ে নামবে, তখন ওই টাইমে উনি বলতেছে আমার একটু খারাপ লাগতেছে। তখন উনি বসছে চেয়ারে, ডাক্তার আসছে, পরে উনি বলতেছে আমার চাপা ব্যথা করতেছে। পরে আমরা রিস্ক না নিয়ে হসপিটালে নিয়ে আসছি ওনার গাড়ি দিয়ে। অ্যাম্বুলেন্সে যে অক্সিজেন ইয়েটা ওটা খোলার পর তখন সে আরও অসুস্থ ফিল করতেছে বেশি। তখন বুকে কয়েকজন ডাক্তার ছিল, চাপ দিতেছে, চাপ দেওয়ার পর আরও বেশি হইতেছে, খুব সিরিয়াস অবস্থা। পরে ওই হেলিকপ্টার নামার পরে পরবর্তীতে আপনার অ্যাম্বুলেন্সে করেই আবার এই ফজিলাতুন্নেসা কেএফসিতে ওইখানে মানে নিয়ে চলে গেল। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই আনা হবে ঢাকায়। রেডি আছে হেলিকপ্টার। সভা স্থগিত করল ক্রিকেট বোর্ড। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তামিমের পরিবার ও বিসিবি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঋণ নিয়েও শোধ করেননি অর্থ, পরবর্তীতে 4 কোটি টাকার চেক জমা দিল প্রত্যাখ্যান। আইএফআইসি ব্যাংকের মামলায় ক্রিকেটার সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শহীদ পরিবারের। তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ ট্রাইব্যুনালের। যৌক্তিক সময় চান চিফ প্রসিকিউটর। বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা আর বাজারে না ছাড়ার সিদ্ধান্ত। এপ্রিলে মিলবে নতুন নোট, জানালেন গভর্নর। চলতি মাসে $3 বিলিয়ন রেমিট্যান্স পাওয়ার আশা। শুরু হলো এই যাত্রা, শেকড়ের টানে ছুটছে মানুষ। নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন, ভিড় নেই বাস টার্মিনালে। যাত্রী চাপ বাড়লে এবারও ভোগান্তির শঙ্কা। এবং খুলল যোগাযোগের নতুন দুয়ার। চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল উদ্বোধন করলেন 6 উপদেষ্টা। 18 কিলোমিটার সাগর পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 1.25 ঘন্টা। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে টাইগার কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তার। দ্রুত সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানোর পর এনজিওগ্রাম করে তামিমের হার্টে 100% ব্লক পাওয়া যায়। পরে দ্রুতই বসানো হয় রিং। অবস্থার কিছুটা উন্নত হলেও এখনও শঙ্কামুক্ত নন সাবেক অধিনায়ক। অশ্রুসিক্ত চোখে বাংলার তামিম ইকবালের জন্য প্রার্থনা, প্রার্থনা আমাদের অধিনায়কের জন্য। সুস্থ হও আমাদের নায়ক, শত আনন্দের জন্ম দেয়া দেবদূত। বন্ধু সাকিবের জন্মদিনে আলোচনায় তামিম, কিন্তু এমন আলোচনায় যেন আর না থাকতে হয় টাইগার কোন ক্রিকেটারকে। অথচ নিয়ম মেনে চলছিল সবই। ডিপিএল এ শাহিনপুকুরের সঙ্গে ম্যাচে টসও করেছেন, তবে হঠাৎ করে অস্বস্তি, তাই তো নামেননি ফিল্ডিংয়ে। সেখানেই এক দফা হার্ট অ্যাটাক হয় এই ড্যাশিং ওপেনারের। কিছুক্ষণের মধ্যেই হয় ম্যাসিভ হার্ট অ্যাটাক। হঠাৎ যেন থমকে যায় সব, থমকে যায় গোটা বাংলাদেশ। তামিমকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় স্থানীয় কেপিজি হাসপাতালে। অবস্থার আরো অবনতি হওয়ায় ঢাকা থেকে উড়ে যায় হেলিকপ্টার, কিন্তু গ্রিন সিগন্যাল মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। চিকিৎসা হচ্ছে সেখানেই। টস করার পরে ভাই ফিল্ডিংয়ে নামবে, তখন ওই টাইমে উনি বলতেছে আমার একটু খারাপ লাগতেছে। তখন উনি বসছে চেয়ারে, বসার পরে আমাদের ডক্টর ফিজিও আসছে। ফিজিও আসার পরে বললো, এখানে ফোন দিছে, ফোন দেওয়ার পরে ডাক্তার আসছে। পরে উনি বলতেছে আমার চাপা ব্যথা করতেছে। পরে আমরা রিস্ক না নিয়ে হসপিটালে নিয়ে আসছি ওনার গাড়ি দিয়ে। আসার পরে এখানে আমরা তখন মাঠে ছিলাম। পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে হেলিকপ্টার আসছে। হেলিকপ্টারে তখন আমরা হেলিকপ্টারের ওই পাশে ছিলাম। হেলিকপ্টারে নিতে পারিনি, তখন আবার অবস্থা খুব বাজে অবস্থা হয়ে গেছে, মুখ টুক দিয়ে ফ্যানা টানা বের হয়ে গেছে। ডাক্তাররা হার্ট পাম্প করছিলেন, তার কোনো পালস পাওয়া যাচ্ছিল না, খুবই সংকটাপন্ন অবস্থা ছিল। সেই অবস্থান থেকে এখানে আবার আনা হয় এবং এমার্জেন্সি যেই বিভাগটা আছে সেখানে লাইফ সাপোর্টের মতো যত রকম সরঞ্জাম আছে সব কিছু দিয়ে তাকে তার পালসটা ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এবং ফরচুনেটলি সেটা সম্ভব হয়েছে শেষ পর্যন্ত। কেপিজি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় তামিমের। ঢাকা থেকে ছুটে আসে তার পরিবার, আসে বিশেষজ্ঞ চিকিৎসকও। যেখানে একটি হার্টে 100% ব্লক পাওয়া যায়, দ্রুতই বসানো হয় রিং।
মিরপুরে বেলা 12টার সময় বসার কথা ছিল বিসিবির বর্তমান কার্যনির্বাহী পর্ষদের 19তম সভা, কিন্তু কিংবদন্তির এমন দিনে ওসব থোড়াই কেয়ার। বাতিল করা হয় বোর্ড সভা। সব পরিচালকরা ছুটে যান কেপিজে হাসপাতালে। ছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদও। সময় গড়ায়, সঙ্গে বাড়ে টেনশন, প্রার্থনায় গোটা বাংলাদেশ। বিসিবি সূত্রে জানা যায় অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো শঙ্কামুক্ত নন তামিম। তার একটা ইতিবাচক খবরের জন্য এবার তাকিয়ে কোটি চোখ। মাহবুব রিমন, সময় সংবাদ। এই মুহূর্তে সাভারের কেপিজে হাসপাতালে আছেন রিপোর্টার সাব্বির মিঠুন। তামিম ইকবালের সবশেষ আপডেট জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, আমি এই মুহূর্তে অবস্থান করছি কেপিজি বিশেষায়িত হসপিটালে, যেখানে আসলে সকাল নাগাদ তামিম ইকবালকে চিকিৎসার জন্য আনা হয়েছিল এবং এখন পর্যন্ত তামিম ইকবাল এখানেই আছেন, কারণ তার বর্তমান যে শারীরিক অবস্থা তাতে আসলে এই মুহূর্তে তাকে রাজধানীতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ আগেই এই প্রেস কনফারেন্স রুমে এখানকার যে চিকিৎসকরা রয়েছেন, যাদের তত্ত্বাবধানে আসলে তামিম ইকবালের চিকিৎসা হচ্ছে, তারা কিন্তু আসলে ব্রিফ করেছেন একটা। সেখানে আসলে জানানো হয়েছে তামিম ইকবালের হার্টে যে রিংটা স্থাপন করা হয়েছে তা আসলে সফলভাবে স্থাপন করা হয়েছে এবং তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে আসলে তিনি কথা বলছিলেন এবং পাশাপাশি সবশেষে তিনি যেটা এমনটা জানিয়েছেন যে দেশবাসী এবং ভক্তদের কাছে আসলে তামিম ইকবালের স্বাস্থ্যের বা শারীরিক অবস্থার উন্নতির জন্য আসলে এই মুহূর্তে প্রার্থনা করা ছাড়া কিছুই নেই। যদিও বা সকাল নাগাদ তামিম ইকবালের অবস্থা যেভাবে অবনতি হচ্ছিল সে তুলনায় এখন যখন রিংটা স্থাপন করা হয়েছে কিংবা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তখন কিন্তু তামিম ইকবালের অবস্থা অনেকটাই কিছুটা একটু উন্নতির দিকে। তবে এই ধরনের রোগীর ক্ষেত্রে আসলে যেটা হয় যে তৎক্ষণাৎভাবে আসলে বলা যায় না, কারণ তামিম ইকবাল সকালবেলায় যখন প্রথমবারের মতন এই হসপিটালে আসে তখন কিন্তু সে নিজেই এখান থেকে চলে যেতে চাচ্ছিলেন এবং যখন চলে যাওয়ার জন্য যাবেন বা উঠেছিলেন তখনই কিন্তু আসলে তার পরবর্তী যে মেজর যে সেটব্যাকটা সেটা হয়েছে এবং এরপরে মেজর একটা হার্ট অ্যাটাক এবং দুটো ব্লক ধরা পড়েছে এবং তখন আসলে ফর আ সার্টিন টাইম তার সেন্সও ছিল না, কোনো ধরনের রেসপন্স করছিলেন না। পরে পাম্প করে কিন্তু তার পালস ফেরানো হয়েছে, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে তামিম ইকবালের অবস্থার অবনতিটা খুব দ্রুতই হয়েছে এবং এই জন্যই আসলে চিকিৎসকরা কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। তারা এখন তামিম ইকবালকে সিসিইউতে রেখে পর্যবেক্ষণ করছেন এবং ঢাকা থেকেও চিকিৎসকদের আনানো হয়েছে এখানে এবং পাশাপাশি ঢাকা থেকে উন্নত চিকিৎসার জন্য আসলে যে ধরনের পরামর্শ দেওয়া উচিত বা এখান থেকে যে ধরনের যত্ন নেওয়া উচিত বা যতটুকু এফোর্ট দেওয়া যায় সবই কিন্তু করা হচ্ছে, কারণ বিসিবির সভাপতি থেকে শুরু করে বোর্ড পরিচালকদের অনেকে এখানে এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন। এদিকে বোর্ডের যে 19তম সভা ছিল সেটাও বাতিল করা হয়েছে। যদিও বা তামিম ইকবালের এই ইস্যুটাকে একপাশে রেখে মোহামেডান শাইনপুকুরের যে ম্যাচ বিকেএসপিতে চলছিল সেই ম্যাচ কিন্তু এখনও চলছে এবং সেখান থেকে মোহামেডানের বেশ কিছু কোচিং স্টাফের সদস্য, টিম ম্যানেজমেন্টের অনেককেই আমরা দেখেছি হসপিটালে এসে তাদের অধিনায়কের সবশেষ অবস্থার কথা আসলে জানতে এখানে ভিড় করেছেন। পাশাপাশি উৎসুক জনতা ছিল, পাশাপাশি গণমাধ্যম কর্মীদের ভিড়, সব মিলিয়ে যদি আমি বলি দেশের ক্রিকেটের সবথেকে বড় মনোযোগটা আসলে সাভারের এই কেপিজে বিশেষায়িত হসপিটালের উপরে, কারণ তামিম ইকবালের অবস্থা যেভাবে আসলে অবনতি হয়েছে তাতে সকাল নাগাদ বেশ ভয়ই আসলে সঙ্গী হয়েছিল, কারণ একে তো শারীরিক অবস্থা, দ্বিতীয়ত হার্টের ব্যাপার, সেহেতু এই ধরনের পরিস্থিতি যেমনটা হয় আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুতই আসলে অবস্থার অবনতি হয়ে যায় এবং যখন তাকে এভার কেয়ারের এয়ার অ্যাম্বুলেন্সে করে এখান থেকে স্থানান্তর করা যাচ্ছিল না তখন কিন্তু সেই সংখ্যাটা আর একটু বেড়ে যায়। তবে এখানে যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে ধন্যবাদ দিতে হয়, পাশাপাশি বিকেএসপিতে যারা তামিম ইকবালকে এখানে আনার কাজটা করেছেন সবাইকে আসলে ধন্যবাদ একটা প্রাপ্য, কারণ তাকে সে যে পরিমাণ যত্ন নিয়ে আসলে এখন পর্যন্ত যে চিকিৎসাটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং যখন তার হার্টে দুটো বড় ব্লক ধরা পড়ে তখন কিন্তু আসলে রিং স্থাপনের কাজটাও তারা খুব দ্রুত করে ফেলে, যার কারণে এখন অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে তামিম ইকবালকে এখানে বেশ কিছু সময় ধরে আসলে পর্যবেক্ষণ করা হবে। তার পরিবার এরই মধ্যে উপস্থিত হয়েছেন, তার স্ত্রী সন্তানরা এখানে এসে উপস্থিত হয়েছেন, তার ভাই আরেকটি পরিচয় যার বিসিবিতে কর্মরত তিনি নাফিজ ইকবালও কিন্তু এখানে রয়েছেন, যিনিও আসলে কিছুদিন আগে একটা হার্ট ডিজিজের মাঝখান থেকে গিয়েছেন। ফলে বলা যায় আসলে এই মুহূর্তে তামিম ইকবাল পরিবারের জন্য সময়টা বেশ কঠিন, পাশাপাশি চিকিৎসার যে অবস্থা তাতে আসলে সবার প্রার্থনাও আসলে সাবেক টাইগার অধিনায়কের জন্য প্রয়োজন, কারণ
তার যে সিচুয়েশন তাতে আসলে শুধু চিকিৎসা নয়, তবে দেশবাসীর দোয়া এবং প্রার্থনাও আসলে খুব বেশি মূল্যবান। তবে বিকেএসপিতে তার আজকের এই অবস্থার পরে আসলে তামিম ইকবালের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও আসলে অনেকটা বড় প্রশ্ন জাগতেই পারে, কারণ যেভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং যখন আসলে একজন প্রফেশনাল ক্রিকেটারের হার্টে ব্লক ধরা পড়ে তখন আসলে কিন্তু পেশাদার ক্রিকেটটা চালিয়ে যাওয়া অনেকটাই কঠিন, এবং তামিম ভক্তদের জন্য আসলে সেটা একটা বড় শঙ্কার জায়গা। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম নেটিজেনরা আসলে অনেক আলোচনা করছেন, পাশাপাশি গণমাধ্যমেও আসলে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে তামিম ইকবালের বর্তমান অবস্থা। সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষকে দেখেছি আমরা যারা আসলে প্রার্থনা করছেন সাবেক টাইগার অধিনায়কের জন্য। এখানে হাসপাতালে আসলে অনেক উৎসুক মানুষ এসেছে যারা আসলে শুধুমাত্র চায় তামিম ইকবাল সুস্থ হয়ে উঠুক। আমাদেরও আসলে সেই একই প্রার্থনা, তামিম ইকবাল সুস্থ হয়ে উঠুক, এবং তামিম ইকবালের শারীরিক অবস্থার নতুন করে তথ্য পেলে আসলে আমরা সবশেষ সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাভারের কেপিজে হাসপাতালে। এদিকে তামিমের হঠাৎ অসুস্থতায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন চট্টগ্রামের মানুষ। দেশের ক্রিকেটের সেরা ওপেনারের দ্রুত সুস্থতা কামনা করেছেন ক্রিকেট সমর্থকরা। তাদের প্রত্যাশা সুস্থ হয়ে তামিম ইকবাল। তামিমের অসুস্থ হয়ে যাওয়াটা অবশ্যই এটা আমাদের জন্য খুবই শকিং একটা নিউজ, কারণ তামিম ভাই হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য লিজেন্ডারি ব্যাটসম্যান এবং একটা আইকনিক প্লেয়ার। ইনশাআল্লাহ সে যেন সুস্থ হয়ে যাক এবং ভালো প্লেয়ার যেন তুলতে পারে চিটাং থেকে, যে উনি চিটাংয়ের প্লেয়ার। উনি একটা ভালো প্লেয়ার বাংলাদেশে। এখন আমরা সামনে দেখছি উনি ডিপিএল অনেক ভালো রান করতেছিল, যার কারণে ওনাদের থেকে আমরা ইন্সপিরেশন পাই সবসময়। এখন ওনাদের এই অবস্থা, আমাদের একটু মন স্বাভাবিক খারাপ থাকবে। চেক প্রত্যাখ্যানের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ প্রকারের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকা প্রতারণার মামলায় এই আদেশ দেন আদালত। গেল বছরের 15 ডিসেম্বর সাকিব ও তার এগ্রো ফার্মের কর্মকর্তা সহ 4 জনকে আসামি করে মামলা করে প্রতিষ্ঠানটি। পরে 18 ডিসেম্বর তাদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত, কিন্তু আসামিরা আদালতে হাজির না হয় 19 জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, বিচারিক ধারাবাহিকতায় সোমবার এ আদেশ দেন বিচারক। এজাহারে বলা হয়েছে, সাকিব আল হাসান এগ্রো ফার্ম ঋণের বিপরীতে 2টি চেক দিয়েছিল ব্যাংকিং প্রতিষ্ঠানকে। ঋণ শোধ না করায় টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। ওনার বিরুদ্ধে নিমিষদ ইনস্ট্রুমেন্ট একটা যে মামলা হয়েছে সেটার প্রেক্ষিতে বিভিন্ন স্টেপ ওনার বিরুদ্ধে প্রথম সমন হয়েছে। সমন হওয়ার পর উনি যখন এপিআর করেনি তার পরবর্তীতে ওয়ারেন্ট হয়েছে। এখন ওয়ারেন্টের পরবর্তীতে যার ফলে যখন আসেননি, এখন বিচারিক কার্যক্রমে যাওয়ার জন্য মামলাটা বদলি হওয়ার জন্য এই স্টেপগুলো পার হতে হবে। ওনার প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট, ওনার সম্পত্তির প্রকার একটা আদেশ হয়েছে। জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তারা। এদিকে মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। জনবল বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর বলছেন, আন্তর্জাতিক মানের বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। 7.5 মাসেও বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ শহীদ পরিবারের সদস্যদের। জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের স্বজনরা। এখনো অনেক অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমাদের 2000-এর অধিক আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা শহীদ হয়েছে। আজকে 8টি মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বিচারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমরা বিচারের নামে বিভিন্ন রকমের প্রহসন দেখতেছি, বিচারের নামে আমরা তালবাহনা দেখতেছি। এখন সব অন্যায় বাংলাদেশের মাটিতে যেরকম আমরা শহীদ ছেলেদের মারছে ওরকম করে যে মারুক। আমরা বিচার চাই, ষষ্ঠ বিচার চাই। আমাদের যে যন্ত্রণাটা অন্য কেউ বুঝবে না। আপনারা দেখছেন প্রথম থেকে সবাই বলতেছে যে বিচার করবে, বিচার করবে। বিচার নামে যে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে ট্রাইব্যুনালে, সেখানে কাকে ফাঁসি দিবে আসামি যদি গ্রেফতার না করে। আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। এই বাংলায় আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই। এর দোষর যারা আছে জাতীয় পার্টি, তারও বিচার করতে হবে। এদিন জুলাই গণহত্যার এক মামলার শুনানিতে মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। প্রয়োজনে দক্ষ ও সৎ জনবল বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। চিফ প্রসিকিউটর বলছেন, দ্রুত বিচারের দাবি উঠতেই পারে, তবে বিচার আন্তর্জাতিক মানের করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। তারা তাদের গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে, তারা তাদের বেদনার জায়গা থেকে দাবি জানাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, দাবি জানাতেই পারেন। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
কাজ করবে তার আইনের নিজস্ব কাঠামোর মধ্য দিয়ে, আইনের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে। আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে মানুষকে ধরে এনেই তো এখানে, এটা তো মব জাস্টিস না। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 23টি মামলা বিচারাধীন। এর মধ্যে শুধুমাত্র একটি মামলার তদন্ত শেষ হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি থানায় আরও 2টি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে তাকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন বিচারক। একই সঙ্গে আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার এবং সাবেক মেয়র আতিকুল ইসলামকে। তাদেরকেও বিভিন্ন থানায় হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয়, দেশের প্রতি দায়বদ্ধতার দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় সার্জিস আরও বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে একটি মহল বিভিন্ন গুজব সৃষ্টি করে যাচ্ছে, তবে জনগণকে সচেতন থেকে সেগুলো মোকাবিলা করতে হবে। বিকেলে পঞ্চগড়ের 5 উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সার্জিস আলমের। শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। ঈদযাত্রার শুরুর দিনে অনেকটা নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন ঢাকাবাসী। যাত্রী চাপ কম থাকায় ভোগান্তি নেই বললেই চলে, যদিও রেল ও সড়ক উভয় পথেই বৃহস্পতিবার থেকে বাড়তে পারে চাপ। মনির হোসেনকে সঙ্গে নিয়ে ঈদযাত্রার প্রথম দিনের বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। ছোট্ট আরাবিয়া দাদুবাড়ি যাবার আনন্দে পুরো স্টেশন প্ল্যাটফর্মকেই যেন বানিয়ে নিয়েছে নিজের খেলার মাঠ। নেই কোনো ক্লান্তি, বাড়িতে গিয়েও সবার কাছে আদায় করবে সালামি, আর খেলার সঙ্গীতও থাকছেই। মতো এখন আর ঈদে এত মজা হয় না, কিন্তু তাও নিজের মতো আর কি মজা করছি। দেশে যায় আরো মজা হবে। আরাবিয়ার মতো স্টেশনে দেখা মিলল আরো অনেকের। তাদের আনন্দ যেমন বাঁধ ভাঙা, তেমনি বড়দেরও চোখে মুখে উচ্ছ্বাস। কারণটা ওই বাড়ি ফেরার আনন্দ, যদিও অল্প বিস্তর অভিযোগও রয়েছে কারো কারো মুখে। আমি অনেকদিন পরে বাসায় যাচ্ছি, আবার অনেকদিন কাটাই আসতে পারবো ওখান থেকে। যেহেতু 1 তারিখে, আজকে 25 তারিখ, তো ওভারঅল অন্য হিসাবে যতটুক মনে করছিলাম যতটুক ভিড় হওয়ার দরকার, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই স্বস্তি আছে। ট্রেনও খালি, তো যানজটও বেশি নাই, তো এইটা ভালো লাগছে। এদিন সকাল থেকে নির্বিঘ্নে বাড়ির পানে ফিরছেন রেলপথের যাত্রীরা। যদিও ঈদের বাড়তি ট্রেন যুক্ত হবে আগামী বৃহস্পতিবার, সঙ্গে যাত্রার দিনে 2 ঘন্টা আগে থেকে বিক্রি হবে 25% স্ট্যান্ডিং টিকিট। 27, 28, 29 3 দিন সবচেয়ে বেশি যাত্রী সমাগম হতে পারে বলে আমার মনে হচ্ছে। আমাদের বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে, যার জন্য যাতে বিনা টিকিটই কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে। এদিন রেলপথে প্রায় 50,000 যাত্রী ঢাকা ছাড়ছেন, সঙ্গে শুরু হয়েছে ফিরতি ট্রেনের টিকিট বিক্রিও, মিলছে 3রা এপ্রিলের টিকিট। এদিকে সড়ক পথে ঈদযাত্রায়ও এখনো নেই যাত্রী চাপ। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় প্রতিদিনকার নিয়মিত চিত্র। বাড়তি ছুটি এবারের যাত্রাকে স্বস্তির করেছে বলে মনে করছেন যাত্রীরা। অ্যাকচুয়ালি ঈদে যেতে ভোগান্তি বলতে কিছু না, ঈদে বাসায় যাওয়ার একটা আলাদা একটা রকম মজা। অনেকদিন পর বাসায় যাওয়া, একসাথে ফ্যামিলির সাথে ঈদ করা, ঈদ করব, মজা করব, ইফতারি করব। অনেক ভাই বোন থাকে, আমরা অনেক মজা করি, আমাদের দাদা দাদি আছে। সংশ্লিষ্টরা বলছেন আগামী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে যাত্রী চাপ। আলামিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আলামিন তুষার এবং গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার,
কিছুক্ষণ আগেই কমলাপুরের যিনি রেলওয়ে স্টেশন ম্যানেজার রয়েছেন তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে এখনো পর্যন্ত সকাল থেকে প্রায় 20টির মতো আন্তনগর ট্রেন কিন্তু ছেড়ে গেছে এবং যদি সর্বসাকুল্যে ট্রেনের কথা বলি আমি কমিউটার সহ, তাহলে 35টার মতো ট্রেন আসলে ছেড়ে গেছে। এবং ঈদযাত্রা হিসেবে আমরা আসলে চিরচেনা যেই রূপটা দেখি, ছাদে মানুষ থাকে, প্রচণ্ড ভিড় থাকে, তেমন কিছুই কিন্তু আজকে আসলে আমাদের এই সকাল থেকে যে অবস্থান করছি আমাদের চোখে তেমনভাবে পড়েনি। খুব নির্বিঘ্নেই প্রথম দিনের ঈদযাত্রাটা হচ্ছে সেটা আসলে বলাই চলে। আমরা দেখেছি যে সকাল থেকে যে ট্রেনগুলো গেছে তার মধ্যে মাত্র 2টি ট্রেন আসলে দেরি করেছে। একটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস, সেটি আসলে 1 ঘন্টার মতো দেরি করে, এবং আরও একটি ট্রেন 45 মিনিট দেরি করে, সেটি আসলে কিশোরগঞ্জগামী যেই ট্রেনটি ছিল 11 সিন্দুর এক্সপ্রেস, সেই ট্রেনটি আসলে অল্প বিস্তর একটু দেরি করেছিল। এবং এর বাইরে আসলে কোনো ট্রেনই তেমনভাবে দেরি করেনি। এবং সার্বিকভাবে যারা যেই যাত্রীরা আছে রেলপথের তাদের নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশ যেমন কাজ করছে, তেমনি পুলিশ এবং অন্যান্য ব্যাটালিয়নের যারা রয়েছেন এবং র্যাবের সদস্যরাও কাজ করছেন, এমনটাই কিন্তু এখানে যারা আসলে দায়িত্বরত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আমাদেরকে এমনটাও বলছিলেন যে যাত্রাপথেও যেন কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য প্রতিটি ট্রেনেও কিন্তু রেলওয়ে পুলিশের লোকজন থাকবেন তেমনটা। এবং যাত্রাপথে কোথাও যেন যাত্রী উঠে আসলে ট্রেনের যে ভিড় বাড়ানো বা এমন কিছু যেন না হয় সেই ব্যাপারগুলো কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আসলে নজরে রাখছে। এবং কিছুক্ষণ পরেই আমার পেছনে যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে 2:40-এ, এবং সেটির মাধ্যমে কিন্তু 21টি ট্রেন আসলে ছেড়ে চলে যাচ্ছে। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার প্রথম দিনের খবরাখবর আমার কাছে সবশেষ। এবং এখন আমরা চলে যাব গাবতলীতে সড়ক পথে, অর্থাৎ বাসে যারা যাত্রী রয়েছেন তাদের কী অবস্থা সেটা জানতে। মনির হোসেন। যাত্রী খরায় গাবতলী বাস টার্মিনাল, এবং ঈদযাত্রার প্রথম দিনেই আসলে অনেকটাই যাত্রী শূন্য আমরা দেখেছি। গাবতলীর বাস টার্মিনালের যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারগুলো, এখান থেকে সকাল থেকে যে কয়টি বাস ছেড়ে গিয়েছে অধিকাংশ বাসই কিন্তু তাদের যে অধিকাংশ আসন খালি রেখে ছেড়ে যেতে হয়েছে। এবং তারা এই পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে তাদের এখনও যেই আশা মানে আকাঙ্ক্ষিত যেই যাত্রী চাপ সেটি আসলে এখনো শুরু হয়নি। এবং তারা আশা করছে সরকারি ছুটি এবং গার্মেন্টস ছুটি হওয়ার পরে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে কিছুটা চাপ তারা বাড়তে পারে বলে ধারণা করছে। এবং সকাল থেকেই আসলে আমরা বিভিন্ন বাস টার্মিনাল দেখেছি, মহাখালী, কল্যাণপুর, সবগুলো বাস টার্মিনালের আসলে একই চিত্র। এখনও সেভাবে আসলে চাপ পড়েনি যাত্রীদের। এবং যে কয়জন যাত্রী যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তারা ছাড়তে শুরু করেছেন ঢাকা, এবং তাদের আসলে যেটি হয়েছে যেহেতু যাত্রী সংখ্যা কম, তারা অনেকটা স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়তে পারছেন এবং তারা নির্বিঘ্নে ছাড়ছেন। কয়েকজন বাস চালকের সঙ্গে আমরা কথা বলেছি, সেই চালকরাও যেটি বলছেন এখন পর্যন্ত তারা আসলে রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত তারা বলছেন নির্বিঘ্নেই যাতায়াত করা সম্ভব। এবং তারা আশা করছেন যে এবারের যে ঈদযাত্রা সেটি আসলে স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে করতে পারবেন। এখানকার যেই গাবতলী বাস টার্মিনালের যেই বাসগুলো রয়েছে এখানকার কোম্পানিগুলো আমরা দেখেছি যে অধিকাংশ যেই বাস মালিক আছেন তারা তাদের যেই নির্দিষ্ট যেই ভাড়া সেই ভাড়া কমিয়েও কিন্তু কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না। তো ঈদযাত্রার খবর গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে ঈদ সামনে রেখে নতুন রঙে সাজছে সদরঘাটের লঞ্চগুলো। ডকের ঘাটে চলছে দক্ষিণবঙ্গের মানুষের অন্যতম এই গণপরিবহনের মেরামত কাজ। মালিকদের দাবি আগের তুলনায় যাত্রী সংখ্যা অনেক কমেছে। ঈদযাত্রা নির্বিঘ্নে প্রস্তুত বিআইডব্লিউটিএ। সিফাত আল শাহরিয়ার ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় শাবাব ওয়াসির রিপোর্ট। ঈদযাত্রাকে সামনে রেখে রং করা, ছোটোখাটো ত্রুটি সারানো ও ঢালাইয়ের কাজ চলছে লঞ্চগুলিতে। লঞ্চ মালিকরা বলছেন পদ্মা সেতুর কারণে যাত্রী সংখ্যা কমে গেছে, তাই আগের মতো ব্যস্ততাও নেই। তবুও ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে লঞ্চগুলিতে। বুড়িগঙ্গার পারে কেউ ব্যস্ত লঞ্চ রং করার কাজে, কেউ বা ব্যস্ত পুরাতন পাটাতান মেরামত ও ঝালাইয়ে। কেরানীগঞ্জের ডকের হাটের এই ব্যস্ততা ঈদযাত্রায় পুরনো লঞ্চকে নতুন সাজে সাজানোর জন্য। পুরনো লঞ্চ নতুন করে ডকে না, নতুন লঞ্চ দেখলেই যাত্রী উঠবে। এটা সার্ভিস ভালো হলে যাইবে, হলে আইবে, সব সুযোগ সুবিধা আছে। রং টং ভরার পরে মনে করেন ঈদের টিপ দেবো ইনশাল্লাহ।
আবার চলবো নতুনভাবে আপনার 6 মাস। সবকটা লঞ্চের মালিকই লঞ্চ পরিচ্ছন্নতা আবার সুন্দরভাবে রাখি ঈদের আগে। লঞ্চ মালিকরা বলছেন পদ্মা সেতু চালুর পর থেকেই নানা কারণে নদীপথে যাত্রায় বিমুখ হয়ে গেছেন অনেকেই। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজটে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই আমরা ব্যবসায় একটা নৌ সেক্টরে একটা ধস আসিয়ে পড়ছে। তারপরেও আমরা ভবিষ্যৎ লাভের আশায় চেষ্টা করতেছি, আশা করি আছি যে হয়তো ঈদের সময় কিছু প্যাসেঞ্জার পাবো। এদিকে ঈদকে সামনে রেখে বাড়তি নিরাপত্তার কথা জানালো বিআইডব্লিউটিএ। জানান অতিরিক্ত যাত্রীর ঝুঁকি এড়াতে এবং ফিটনেসবিহীন লঞ্চ চলাচল ঠেকাতে বিআইডব্লিউটিএ সহ নিরাপত্তা সংস্থাগুলো তৎপর রয়েছে। ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ এবং আপনার ডিএমপির পুলিশ কিন্তু তাৎক্ষণিকভাবে ওখানে রেডি থাকে। তাৎক্ষণিকভাবে আমরা এই ধরনের অভিযোগ পেলে আমাদের যতগুলো ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে এবং আমরা নিজেরা আছি, সবাই মিলে আমরা এটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। এবারের ঈদ মৌসুমে 1/2 লঞ্চ চলাচল করবে বলেও জানান এই কর্মকর্তা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। এখনো চলছে সুন্দরবন, পুড়ে গেছে প্রায় 10 একর বনভূমি। ভাটার কারণে পানির সংকট নেভাতে বেগ পেতে হচ্ছে বলছে ফায়ার সার্ভিস। এবার ঈদ কেনাকাটার খবর। ছুটিতে যাওয়ার আগে শেষ সময়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। জামা কাপড়ের পর এখন ক্রেতাদের চাপ বেশি জুতোর দোকানে। বিক্রেতারা বলছেন সকাল ও দুপুরে ভিড় কম থাকলেও ইফতারের পর চাপ বাড়ে দ্বিগুণ। চাকরিজীবীদের অনেকেই 27 মার্চ ছুটি নেয়। মূলত 26 মার্চ থেকেই অঘোষিতভাবে শুরু হচ্ছে ঈদের ছুটি। তাই রোজার শেষ সপ্তাহে কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। সোমবার রাজধানীর বিভিন্ন শপিং মল ঘুরে দেখা যায় শুরুর দিকে ব্যস্ততা থাকায় শেষ সময়ে এসে কেনাকাটা করছেন অনেকেই। তবে সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় এদিন দুপুর পর্যন্ত কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের চাপ তেমন দেখা যায়নি। লেট হয়ে গেছে, সময় হয় নাই, আম্মু ফ্রি হয় নাই, তাই সময় করেই উঠতে পারতাম। যে ইউনিভার্সিটির বন্ধ মানে মাত্র বন্ধ দিল, তাও এই কারণে হচ্ছে আর কি যে শেষ পর্যায়ে এসে কেনাকাটাটা শুরু হয়েছে। যেহেতু সামনে সরকারি ছুটি চলে আসতেছে, তো ওই তুলনা হয়তো বা আর 2-1 দিন হয়তো বা কিছু কাস্টমার পাবো। অবশ্য কিছুটা ভিন্ন চিত্র জুতোর দোকানে। যাদের পোশাক কেনা শেষ তারা এখন রং মিলিয়ে কিনছেন জুতো। ভালো ডিজাইন ও আরামদায়ক জুতোতে ক্রেতা আকর্ষণ বেশি। এবছর জুতার কালেকশন মোটামুটি ভালো আছে, একটু খুঁজতে হয়। জুতার ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে যেটা নোটিস করা হয় বা মাথায় রাখা হয় সেটা হচ্ছে কমফোর্টের যে জোনটা। আমার মোটামুটি সব শপিং শেষ, এখন আপাতত জুতার সেকশনটা দেখছি। পাঞ্জাবি কেনা শেষ আমার, তারপর একটা প্যান্টও কিনছি, এখন জুতাটা একটু ম্যাচিং করে পাঞ্জাবির সাথে কিনবো আর কি। ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে বাহারি কালেকশনে শপিং মল ও বিপণী বিতান সাজলেও অধিকাংশ ক্রেতারাই বাড়তি দামের অভিযোগ করছেন। আর বাড়তি 2.5% ভ্যাট কিছুটা উভয়কেই। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত সরকারের। এপ্রিলের শেষ নাগাদ মিলবে নতুন নোট। লন্ডন সফরে সময় টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এইচ.এম. মনসুর। জানান, চলতি মাসে ইতিহাসের সর্বোচ্চ $3 বিলিয়ন রেমিটেন্স আসতে পারে। বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকা ফেরাতে ব্রিটিশ সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান গভর্নর। লন্ডন থেকে আরও জানাচ্ছেন সৈয়দ কবির। ঈদকে কেন্দ্র করে নতুন নোটের আবেদন থাকলেও এবারে তা না ছাড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ জুলাই আন্দোলনের ছবিযুক্ত নোট প্রস্তুত হয়নি। লন্ডন সফরে এসে সময় টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গভর্নর জানালেন, সরকারের নির্দেশেই বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নষ্ট নয়, আপাতত সংরক্ষণ করে রাখা হচ্ছে নিশ্চিত করেন তিনি। নতুন করে আগে ছাপানো নোট এখন আর বাজারে ছাড়ছি না। সেই নোটগুলো যেগুলো বাকি আছে অবশিষ্টাংশ, সেগুলো আপাতত বাক্সবন্দি অবস্থায় থাকবে। নতুন নোট ছাপানোর ব্যবস্থা করছি। অ্যাকচুয়ালি ব্রিটেনেই একটা কোম্পানি ডলারু তারা এটা তৈরি করছেন, আর একটা সুইস কোম্পানি তারা করছেন। এপ্রিলের শেষ নাগাদ নতুন নোট আমরা বাজারে আনতে পারবো। আলোচনা হয় রেমিটেন্স প্রসঙ্গ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো $2.5 বিলিয়ন রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে, আর চলতি মাসের 19 দিনে এসেছে $2 বিলিয়ন। ইতিহাস ভেঙে একক মাস হিসেবে এটি 3 বিলিয়ন হওয়ার আশা গভর্নরের। প্রবাহ কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সরকারের ইনসেন্টিভই হোক এবং অর্থ পাচার বন্ধ হওয়ার কারণেই হোক,
এই মাসে, এই মার্চ মাসে $3 বিলিয়ন উপর হয়তো রেমিটেন্স আসবে। লন্ডন সফর প্রসঙ্গে বলেন, এস আলম সহ বাংলাদেশ থেকে পাচার করা অর্থের খোঁজে তিনি এসেছেন। কোথায় কি সম্পদ আছে এবং তা দেশে ফিরিয়ে নিতে ব্রিটিশ সরকারের সহযোগিতার কথাও জানান তিনি। 15 থেকে $20 বিলিয়ন এই একই ব্যক্তি বা তার পরিবার নিয়ে গেছে। তো সেখানে আমাদেরকে ব্যাংকিং খাতের থেকে বিভিন্ন উৎস থেকে যেখান থেকে নেওয়া হয়েছে সেগুলোকে আমরা ট্রেস করে ফেলেছি। এখন যেটা হচ্ছে যে বিদেশে কি অ্যাসেট ট্রেসিং আছে সেটা আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা এটা উদ্ধারের চেষ্টা করব। অ্যাসেট রিকভারি ইস্যু নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ এনজিওস এবং এমপিস এবং মিনিস্টার পর্যায়ে আমাদের আলোচনা হয়েছে, কিছু লিগ্যাল ফার্মের সাথেও আমাদের আলোচনা হয়েছে। গভর্নর বলেন, অবাধে অর্থ পাচার বন্ধ হওয়ায় বর্তমানে রিজার্ভের ক্ষয় অনেকটাই কমে এসেছে। IMF এর BPM-6 অনুযায়ী 20 মার্চ রিজার্ভ ছিল $19.96 বিলিয়ন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে পরিপাটি করা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকতা ঘিরে শেষ মুহূর্তের কুচকাওয়াজ প্রস্তুতিও ঝালাই করে নিচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ৫৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ প্রস্তুতি হিসেবে কুচকাওয়াজ ও বিহগল বাজানোর অনুশীলন সেরে নিচ্ছেন 3 বাহিনীর সদস্যরা। দিবসটি ঘিরে প্রায় 1 মাস ধরে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ। সৌধ মিনার, পায়ে হাঁটার পথ, হেলিপ্যাড, অভ্যর্থনা কেন্দ্র সহ সব স্থান ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে। সতেজ ও তাজা ফুলের বাহারি সৌন্দর্য ফুটিয়ে তুলতে রোপণ করা হয়েছে সহস্রাধিক গাছের চারা। টাওয়ার পরিষ্কার, তারপর হাউস পরিষ্কার, এই যে টপ লাগানো হচ্ছে, বিভিন্ন সিসি ক্যামেরা সেট করতেছে, তারপরে কারেন্টের লাইন এগুলো টানতেছে, এগুলো ক্লিয়ার করতেছে। মাঠের যেখানে ঘাস বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। সুন্দর করে রং দেওয়া হচ্ছে, রঙের জন্য প্রচুর পরিমাণের রং মিস্ত্রি রাখা হয়েছে এখানে। ফুল গাছ লাগাই, পানি দেই, আরো বিভিন্ন রকমের কাজ, ধোয়া পাগলা, সব বিভিন্ন রকমের কাজ এখানে আমরা করি। নিশ্ছিদ্র নিরাপত্তার অংশ হিসেবে পুরো সৌধ এলাকায় স্থাপন করা হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা। ২৬ মার্চ ভোরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপর সৌধ মিনারের প্রধান ফটক সবার জন্য খুলে দেয়া হবে। তার আগে নিরাপত্তাজনিত কারণে সৌধ এলাকায় সংরক্ষিত রাখা হয়েছে প্রবেশাধিকার। মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। ১৯৭২ সালে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ৮৪ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় ১৬ বছর সময় ধরে ১৫০ ফুট উচ্চতার একটি সৌধ মিনার সহ পুরো চত্বরের নির্মাণ শেষ হয় ১৯৮৮ সালে। সময় সংবাদ, সাভার। ঈদের আমেজে বিক্রি বেড়েছে নতুন গাড়ির বাজারে। ক্রেতা টানতে কোনো প্রতিষ্ঠান দিচ্ছে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার, আবার কোনো কোনো কোম্পানির চলমান অফারেই ঈদের আগে ক্রেতা সমাগম বেড়েছে শোরুমে। কেনার আগে নানাভাবে দেখে নেওয়া হচ্ছে পছন্দের গাড়ি। কেউ আবার কেনার পরিকল্পনা পাকা করার আগে দেখে যাচ্ছেন শোরুম ঘুরে। বাজার তথ্য, গেল 2 বছর ধরে নতুন গাড়ির দিকে ঝুঁকছেন ক্রেতা, কারণ ডলারের দাম বেড়ে যাওয়ার পর থেকে প্রায় কাছাকাছি দামে বিক্রি হচ্ছে রিকন্ডিশন ও ব্র্যান্ড নিউ কার। গাড়ির বাজারে ঈদ কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করতে অনেক কোম্পানি দিয়েছে মূল্য ছাড় সহ নানা অফার, যা আকৃষ্ট করছে ক্রেতাদের। স্টারগেজারের প্রাইস হচ্ছে 37 লাখ এবং ক্রেটা গ্র্যান্ডের প্রাইস হচ্ছে 45,50,000। এই দুটো মডেলের উপরেই আমাদের হচ্ছে 50,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট অফার যাচ্ছে এবং সিক্রেট রেসিপি 10,000 টাকার কুপন যাচ্ছে এবং হাইসেন্সের হচ্ছে 10,000 টাকার কুপন যাচ্ছে। এই অফারের কারণে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। সবকিছু মিলিয়ে আসলে আমি ক্রেটা গ্র্যান্ডটা বুকিং করে দিলাম। 7 সিটার গাড়ি
1500 সিসির মধ্যে আছে। এটার মধ্যে অনেক ফিচার ভালো আছে আর মাইলেজও ভালো, এই জন্য নিয়ে নিলাম। আব্বা আমার একটা চয়েস ছিল। কোনো কোম্পানি আবার চলমান অফারেই পাচ্ছে ভালো সাড়া। ঈদ উপলক্ষে এই গাড়ি অনেকেই পারচেস করতেছে এবং সবাই দে আর লুকিং ফর ব্র্যান্ড নিউ কার্স। সিলন 6-এ আমরা অফার দিচ্ছি 63,90,000 ফার্স্ট 200 কাস্টমারের জন্য, 1,10,000 টাকা ছাড়। ঈদের আগে যদি বাই করতে পারে, দ্যাট কেস বাসায় সবার সাথে উৎসব আনন্দের মধ্যে নতুন গাড়ি শো করা। বাংলাদেশে বর্তমানে সেডান কারের চেয়ে এসইউভির দিকে ক্রেতাদের নজর বেশি, যেখানে আবার নতুন করে আগ্রহ বাড়িয়েছে 7 সিটার ও পরিবেশ বান্ধব ইভি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর এলাকায় লাগা আগুন এখনও জ্বলছে। বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের রাতভর চেষ্টায় সকাল থেকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে, তবে এখনও পুরোপুরি আগুন নির্বাপন সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কেউ ছিটাচ্ছেন পানি, কেউ গাছের ডাল কেটে করছেন নির্বাপনের চেষ্টা। এরপরও বিভিন্ন স্থানে জ্বলছে আগুন। রোববার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন এলাকার কাছে 23-এর ছিলা ও শাপলার বিল এলাকায় আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বন বিভাগ। এরপর যোগ দেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ফায়ার সার্ভিস এলাকা ছিল, সিপিজি ছিল, টাইগার টিম আমরা আছি, মোটামুটি নিয়ন্ত্রণে আনছি। এখন আজকের দিন পানি দিলেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 দিন বা 3 দিন ধরে আমরা কাজ করতেছি সুন্দরবনে। আমাদের ফরেস্টের সাথে আমরা যৌথভাবে কাজ করি। ফায়ার সার্ভিস বলছে ভাটার কারণে পানির সংকট তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভেনি। সারা রাত কাজ করার পরে সকালে আগুনের প্রকোপটা এখন অনেকই কমে গেছে। তো কিছু কিছু জায়গায় এখন আগুন জ্বলতেছে, যেহেতু এখানে পাতা এবং গাছের ডালপালার স্তর অনেক পুরু, দেখা যায় যে নিচে থেকে আবার আগুন জ্বলে ওঠে, এরকম একটা অবস্থা। এর আগে শুক্রবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমদিচি এলাকায় আগুন লাগে। শনিবার তার নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস বলছে কলমদিচি ও ধানসাগর এলাকায় এখন পর্যন্ত প্রায় 10 একর বনভূমি আগুনে পড়ে গেছে। সময় সংবাদ, বাখেরহাট। পদায়ন ও অনিয়মের প্রকাশ্য বিশৃঙ্খলা দেখা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাঝে। আওয়ামী লীগ সরকার বিদায়ের পর অন্যান্য দল সমর্থিত কৃষি নেতাদের দাপটে আতঙ্কগ্রস্ত সাধারণ কর্মকর্তারা। গ্রুপিং দ্বন্দ্বের প্রভাব পড়ছে মাঠ পর্যায়ে। এতে কৃষি বিভাগ ও উৎপাদন ব্যবস্থা হুমকিতে পড়ার আশঙ্কা করছেন সাবেকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএই মহাপরিচালক জানান, আইন পরিপন্থী কাজ করলেই নেওয়া হবে শক্ত পদক্ষেপ। কাজল আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। আওয়ামী সরকার আমলে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ 17টি সংস্থা জুড়েই প্রভাব ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি থেকে পাশ করা কর্মকর্তাদের। বিপরীতে কোণঠাসা ছিলেন শেরেবাংলা সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কর্মকর্তারা। মন্ত্রণালয় থেকে মাঠ পর্যন্ত কৃষি বিভাগের যোগ্যদের পদায়ন না করে দলীয় কর্মীদের প্রাধান্য দেওয়ার অপসংস্কৃতি চালু করে কর্মকর্তাদের মাঝেই বিপরীতমুখী অবস্থান তৈরি করা হয়। আগস্টে পট পরিবর্তনের পরপরই সংস্থাগুলোতে শুরু হয় আওয়ামী বিরোধীদের পদায়ন। অন্যান্য সংস্থায় কোন্দল ছাইচাপা থাকলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএইতে দেখা দেয় প্রকাশ্যে। ঘটে প্রকল্প পরিচালক সহ 76 কর্মকর্তার নামে মামলা দেওয়ার মতো নজিরবিহীন ঘটনা। কৃষিবিদ ইনস্টিটিউট কেন্দ্রিক গ্রুপিংয়ের প্রভাবে কর্মকর্তারা জড়িয়ে পড়েন রেশারেশিতে। বিগত সরকারের আমলে ডক্টর রাজ্জাক একমাত্র কৃষিবিদ প্রথম যে কৃষিমন্ত্রী হয়েছিলেন। উনি এটাকে দলীয় ভিত্তিক, পকেট ভিত্তিক মন্ত্রণালয় বানিয়েছেন। সামগ্রিক মিলঝন না হলে যে অবস্থা বিগত সরকারের আমলে হচ্ছে, একই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে খামারবাড়িতে সব ধরনের সভা কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া হলেও মাঝে মধ্যেই চলছে বহিরাগতদের আনাগোনা। এমন অবস্থায় সংস্থা প্রধান জানান, যে কোনো বিশৃঙ্খলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে সংস্থাটি। এখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেটা আমাদের সচিব মহোদয় সহ উপদেষ্টা স্যার এটা অবগত আছেন। আমরা সেজন্য কঠোর ব্যবস্থা নিয়েছি। খামারবাড়ি থেকে কর্মকর্তা বদলি, নতুন পদায়ন, প্রকল্প পরিচালক নতুন নিয়ে থমথমে অবস্থা বিরাজমান কয়েক মাস ধরেই। আতঙ্ক আর গোমট পরিস্থিতি স্বাভাবিক না হলে কৃষির উৎপাদন ও পরিসংখ্যানেও মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার আবারও তামিম ইকবালের অসুস্থতার আপডেট। কিছুক্ষণ আগে তামিমের শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন কেপিজে হাসপাতালের চিকিৎসকরা। তারা জানান, তামিমের অবস্থা স্থিতিশীল, অনেকটাই উন্নতির দিকে। ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে
যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে, এবং ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিসিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি, এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। ভারতে অনুশীলনে ব্যাঘাত ঘটলেও তা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট তুলে নেয়ার লক্ষ্য অধিনায়ক জামাল ভুঁইয়া। দলের সঙ্গে হামজা থাকায় এই কাজ সহজ হবে বলে মনে করেন তিনি। এদিকে ভারতও আছে একই লক্ষ্যে, শুধু সুনীল ছেত্রীর ওপর ভরসা করে নয়, গোটা দল হিসেবে পারফর্ম করে বাংলাদেশকে হারাতে চায় ব্লু টাইগার। আমরা র্যাঙ্কিং এ চিন্তা করি না, আমার ফোকাস তো এই ম্যাচ জিততে হবে। মানে যেটা কোচ মেনশন করছে, স্কোয়াড আই থিঙ্ক ইজ দ্য বেস্ট স্কোয়াড সো ফার, অনেক স্ট্রং। আর হামসা তো আসছে, সো এটা ডেফিনেটলি ইজ আ বিগ বুস্ট ফর আস। বাট লক্ষ্য হচ্ছে 3 পয়েন্টস। এটা মানে আমি চাই, সবাই চাই। We know it's going to be hard, but we will give our best. Not just in football, any sport when we play Bangladesh. বাংলাদেশের বিপক্ষে বেশ কয়েকটা ম্যাচ খেলেছি আমি, সেই অভিজ্ঞতা থেকে বলছি এই ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিন হতে চলেছে। মাঠে তো অবশ্যই চাপ থাকবে, মাঠের বাইরেও একটা অদৃশ্য চাপ থাকে আমাদের উপর। তবে আমি এতটুকু বলতে পারি, আমরা জয়ের জন্য মাঠে নামবো। হয়তোবা ম্যাচ আমাদের জন্য ভালো হতে পারে কিংবা খারাপ, কিন্তু লক্ষ্য আমাদের একটাই। Good game, bad game, but we are focused on getting our result, and then we go ahead. এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাকে তামিম ইকবাল। সাভারের হাসপাতালে পড়ানো হলো রিং, শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। ঋণ নিয়েও শোধ করেননি অর্থ, পরবর্তীতে 4 কোটি টাকার চেক জমা দিলেও প্রত্যাখ্যান। আইএফআইসি ব্যাংকের মামলায় ক্রিকেটার সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শহীদ পরিবারের। তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ ট্রাইব্যুনালের, যৌক্তিক সময় চান চিফ প্রসিকিউটর। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।